আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এই তো সকাল সকাল আমি রুটি বানাচ্ছি। আজকে সবাই রুটি নাস্তা করব। ভেবেছিলাম আসলে রুটি বানাবো, বাট আমার বাচ্চারা বলছে ওরা নাকি পরোটা খাবে। এই তো এখন আমি তাহলে অল্প একটু তেল দিয়ে রুটিগুলোকেই পরোটার মতো করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। আপনারা সবাই কেমন আছেন বলুন তো? আসলে দেশের যে অবস্থা, কারো ছেলে মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো ছেলের বন্ধু মারা গেছে। আসলে ভালো নেই, আমরা কেউ ভালো নেই বাংলাদেশ। খুবই মনটা খারাপ লাগে আসলে এগুলো চিন্তা করলে। আহ, তবুও জীবন তো জীবনের গতিতে চলবেই, এটাই স্বাভাবিক। এই তো আমি এখন ওই যে আগের দিনের খাসির মাংস ছিল সেটা নামিয়ে গরম করে নিয়েছি। এখন ওদের জন্য বেড়ে নিচ্ছি। একজন হচ্ছে সলিড মাংস খাবে, একদম চর্বি থাকা যাবে না। আরেকজন হচ্ছে হাড্ডি চর্বিওয়ালা মাংস খাবে, বুড়ি। একজন ঝোল বেশি খাবে, একজন ঝোল কম খাবে। এই আর কি অবস্থা। তো ওদেরকে আমি খেতে দিয়েছি। আমার বাচ্চাদেরকে আমি ওদেরকে নিজেদেরকেই খেতে দিই, মাঝে মাঝে খাইয়ে দিই। তবে ওদেরকে দেওয়ার কারণ হচ্ছে ওরা যেন খুব দ্রুত শিখে যায়, নিজেরা খেতে পারলে অনেক সুবিধা হয় মায়েদের। অন্যদিকে এখানে আমি চলে আসলাম ওদেরকে নাস্তা দেওয়ার পর আমি নিজেও নাস্তা করে নিয়েছি। এই তো রুবি আপা সব কাটাকাটি করে রেখেছে, আমি এখন রান্নাবান্না করতে চলে আসলাম। আসলে রান্না করার ক্ষেত্রে এই কাটাকাটি জিনিসটাই আসলে একটু ভেজাল, এটা করতে একটু বেশি সময় লাগে। সব কিছু রেডি থাকলে আসলে রান্না করতে তেমন সময় লাগে না। এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি আগে থেকে ভালো করে নাড়িয়ে নেব, যেন মশলাগুলো একদম লতির সাথে ভালোভাবে লেগে যায়। আর চুলার আঁচটা কিন্তু এ সময়ে মিডিয়াম লোতে থাকবে, যেন লতিটা না লেগে যায়। এখানে আমি হচ্ছে মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফাঁকি করা, একদম রেডি বলতে পারেন। এটা আমি মেরাদিয়া হাট থেকে কিনেছিলাম। অল্প করে কিনেছিলাম যে খেতে ভালো লাগবে, ভালো লাগলে তাহলে পরে আবার কিনবো, কিন্তু আসলে ওনাকে আর খুঁজেই পেলাম না। তো এখানে আমি 3 চামচ পরিমাণে মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম 3 মগের মতো। এখন হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ পাউডার, এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন, যদি কম হয় পরবর্তীতে একটু দিয়ে নিতে পারবেন, বাট বেশি হলে তো আর কিছু করার থাকে না। একে একে আমি ধনিয়া জিরা যা যা মশলা আছে সব দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে ডালটা চুলোতে বসিয়ে দিয়েছি। এই তো এদিকে আমার লতিটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এবার একটু হালকা করে নাড়া দিয়ে দিব। ডালটাও বলক চলে এসেছে, ডালটা আমি নাড়া দিয়ে দিচ্ছি। আসলে আমার এই চুলাটা একদিকে আগুন, এর জন্য আমার রান্না করতে খুবই প্রবলেম হয়। লতিটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে আসলে আমি বেশিক্ষণ রান্না চুলায় রাখি না, কাঁচামরিচের স্মেলটা একটু কাঁচা কাঁচা থাকতে থাকতেই নামিয়ে নিই। আর এমনিতেও আমার লতিটা কিন্তু হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। কে কে খেতে চাও পুরা চলে আসো আমার বাসায়, সবাই মিলে একসাথে খাবো আমরা। অন্যদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি আদা রসুন দিয়ে দিলাম। এটাকে ভালো অল্প পরিমাণে দিয়েছি যেহেতু সবজি। অনেকে আছে সবজিতে আদা রসুন দেয় না, বাট আমি সবজিতে আদা রসুন খাই, আমি এর জন্য অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই চিংড়িগুলো খেতে এত মজা, তরকারি রান্না করলে খুবই ভালো লাগে এই চিংড়িগুলো খেতে। এখানে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এবং এটাকে এখন ভালো করে নেড়ে দিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি এবং আমি এর মধ্যে কাপ দিয়ে 1/2 কাপ পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার আমি একটু নাড়িয়ে দিব। এবং ঠিক এ সময় এসে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, কারণ যেহেতু আমি ধুন্দুল আলু দিয়ে চিংড়ি রান্না করছি, ধুন্দুলটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়, আলুটা শক্ত থেকে যায়, এর জন্য আলুটা আমি কষানোর মধ্যেই দিয়ে দিলাম যেন 60% এখানেই কুক হয়ে যায়। এখন হচ্ছে আমি ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি।
ধুন্দুল তরকারি আমার অনেক পছন্দ। আপনারা কে কে লাইক করেন আপুরা ভাইয়ারা কমেন্টসে বলুন তো আপনাদের কেমন লাগে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ধুন্দুল ঝিঙ্গা এই টাইপের তরকারিগুলোতে বেশি পানি দিতে হয় না, কারণ এগুলো থেকে যে পানি বের হয় সেই পানি দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এটা আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচটাকে সেম আগের মতো একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁচামরিচের স্মেলটা একটু মানে তরকারির ঝোলটার সাথে একটা স্মেল যুক্ত হয় সময়, ওইটাই ভালো লাগে। শেষ আমার দুলদুল রান্না। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা আছে সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এটা হচ্ছে সামুদ্রিক তপসী মাছ। আপনারা কি তপসী মাছ খান? আমরা তপসী মাছ খেতে ভালোবাসি। তো এটা আসলে আমার রেসিপি। তপসী মাছটা আমি কষিয়ে নিলাম। আজকে হচ্ছে আমি তপসী মাছ দিয়ে রাই শাক রান্না করব। তো মাছগুলোকে আমি কষিয়ে, আসলে এটা আমি 50% কষিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পরে এই অবশিষ্ট মশলাটুকুর মধ্যে আমি ধুয়ে রাখা এই রাই শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলোকে আমরা রাই শাক বলি, অনেকে সরিষা শাকও বলে। আসলে শাকগুলো এত ফ্রেশ আর এত কচি ছিল কি বলবো। আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি এসব ফ্রেশ সবজি, শাক সবজি এগুলো আসলে গ্রামে যাওয়া ছাড়া আমাদের খেতে পারাটা আসলে সোনার হরিণের মতো। এই তো আমার শাকটা কষে গেছে। শাকগুলো এত ফ্রেশ ছিল, আগুনে দেওয়ার সাথে সাথে শাকগুলো মোমের মতো গলে একদম নরম হয়ে গেছে। অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি মাছ দিয়ে শাকটা রান্না করছি আর একটু ঝোল থাকবে। এক্ষেত্রে আমি কষিয়ে রাখা মাছগুলো শাকের সাথে দিয়ে দিলাম এবং হালকা করে একটু নেড়েচেড়ে ছড়িয়ে দিব, যেন মাছগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু আবার শাকের সাথে কাটা কাটা হয়ে যাবে। যদিও আমি কাটা বেছে খেতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, বাট যেহেতু আপনাদের ভাইয়াই তরকারিটা খাবে, সে আসলে একটু ঝামেলা মনে করে। দ্যাটস ওয়াই আমি এটা এভাবেই রেখে দিব। এই তো আমার রান্না শেষ। এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো একটু হালকা করে সাইড থেকে একটু আমি নেড়ে দিব, বেশি নাড়াবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, কাটা বের হয়ে যাবে। দেখতে খুবই লোভনীয় লাগছে, তাই না আপুরা? আমি কিন্তু শাক রান্না করি ঢাকা না দিয়ে। আপনারা কে কোথায় যাচ্ছ মা? কোথায় ঘুরতে যাও বলো, বলো কেন? কোথায় যাচ্ছ? রাতে আসবা? 2 দিন? খারাপ লাগবে না মাম্মার জন্য? রেডি হয়ে গেছো দেখে খারাপ লাগবে না? তাই না? আমাকে নিয়ে যাবা? থাক, তুমিই যাও। রাত্রে যদি মাম্মার জন্য খারাপ লাগে চলে এসো, হ্যাঁ? আমি কিন্তু কান্না করব তোমার জন্য। কি আনবা মাম্মার জন্য? চক্কে? টাকা আছে তোমার কাছে? টাটা মাম্মা, টাটা। চুল ঠিক করছো? ছোট মেয়ে চলে গেল আমার বোনের বাসায়। তো মনটা খুবই খারাপ লাগছে। আসলে ও তো অনেক ছোটবেলায় ওদের কাছে থাকতো যখন আমি অসুস্থ ছিলাম। এখন অনেক দিন পরে হঠাৎ করে গেল, আমার অনেক খারাপ লাগছে। কি করব ভাবলাম যে ক্লে দিয়ে কিছু বানাই। আর আমার বড় মেয়ে তো, সে জানে আমার কাছে কিছু ক্লে আছে। এখন সে কখন এগুলো ধরবে, শেষ করবে, কিছু বানাবে, তা আমাকে খালি বলছিল কিছু বানাও কিছু বানাও। আমিও চলে আসলাম। সায়রার একটা ঝুড়ি ছিল, ঝুড়িটা দেখে মনে হলো এটাকে আমি ফুলের ঝুড়ি বানিয়ে ফেলি। এই তো যে ভাবনা সেই কাজ। আমি আর আমার বড় মেয়ে বসে বসে এই ঝুড়িটাকে এখন ফুলের ঝুড়ি বানাচ্ছি।
আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে। এখন আমি ক্লেগুলো দিয়ে একে একে ছোট ছোট করে গোলাপ বানাচ্ছি। কিছু গোলাপ ছোট বানাবো, কিছু গোলাপ বানাবো বড়, যেন ঝুড়িটা ভরে থাকে। এই তো যেই ভাবনায় এই কাজ। এখানে আমি অনেকগুলো গোলাপ অলরেডি বানিয়ে নিয়েছি। এখন আমি এই পার্পল কালার গোলাপটা বসিয়ে দিলাম। গোলাপ বানানো শেষ। এখন আমি পাতাগুলো বানিয়ে বসিয়ে দেব। কেমন লাগছে আমার ঝুড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে বন্ধুরা আমার ফুলের ঝুড়িটি বলো তো। আইডিয়াটা কিন্তু আমার একান্ত না, এটা আমার বড় মেয়ে আমাকে এই আইডিয়াটা দিয়েছিল যে ঝুড়িটাকে আমরা একটা ফুলের ঝুড়ি বানিয়ে ফেলি। এই তো এটার লাস্ট লুক।